মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় সাধারণ একটা স্কুলের ফুটবল টিম, যারা ফুটবলের হওয়াও জানতো না। বাট এই টিমের কোচ হয়ে একদিন আসে সিজিয়ান নামের একটা ব্যক্তি। আসলে সে নিজেও কোনো ধরনের ফুটবলার ছিল না, সে তো ছিল সাধারণ একটা ফটোগ্রাফার। কিন্তু সে ছোটবেলা থেকেই ফুটবলে অনেক এক্সপার্ট ছিল, তাই সে ছোটবেলা থেকেই ভাবতো সে বড় হয়ে বড় একটা ফুটবলার হবে। কিন্তু দারিদ্রতার কারণে তার এই স্বপ্নটি স্বপ্নই থেকে গেল, সে আর কোনোদিনই ফুটবলার হতে পারেনি। এরপর সে চলচ্চিত্র করে একটা ফুটবল টিমের কোচ হিসেবে নিয়োগ পায়। সে নিজে কোনো ফুটবলার না হলেও পরবর্তীতে তার সমস্ত স্বপ্নই হয়ে যায় এই ফুটবল টিমটাকে নিয়ে। তাই সে তার এই ফুটবল টিমটাকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য করতে থাকে অক্লান্ত পরিশ্রম। সে এমন এমন কৌশলে তার দলের প্রত্যেকটা প্লেয়ারকে প্র্যাকটিস করাতে থাকে, যেটা অন্য কোনো সাধারণ কোর্স স্বপ্নেও ভাবেনি। কিন্তু শেষ পর্যন্ত সে কি তার এই অপদার্থ টিমটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারছিল নাকি পারেনি, সেটাই দেখবো এই মুভিতে। আমরা তো আমাদের জীবনে কম বেশি ফুটবল নিয়ে মুভি দেখেছি, কিন্তু আজকে এই মুভিটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তাহলে চলুন ঘুরে আসা যাক অপদার্থ টিমের একটা ফুটবল মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়না একটা ছোট শহর থেকে, যেখানে আমাদেরকে সিজিয়ান নামের একটা ব্যক্তিকে দেখানো হয়। তো তার বয়স ছিল 56 বছর। সে যখন তার বাইকে করে কোনো এক জায়গায় কাজের জন্য যাচ্ছিল, তখন একটা ব্যক্তি বলে, তুমি আমাকে ফুটবল খেলা কবে শিখাচ্ছ? কিন্তু এখানে সিজনে অনেক তাড়া থাকার কারণে সে দ্রুত ওখান থেকে চলে যায়। আসলে সিজু একটা স্টুডিওতে যাচ্ছিল। এদিকে রেডিওতে শোনানো হয় লেখাপড়ার পাশাপাশি স্টুডেন্টদের কোঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তাই আমাদের শহরে একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, যেটার নাম দ্বিতীয় স্কাট কাপ, যেখানে চাইলে এই শহরের সমস্ত হাই স্কুল স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারে। এর পরের দেশে সিজিও একটা স্টুডিওতে যায়, যেটা ছিল হোয়াং নামে একটা ব্যক্তির। আসলে হোয়াং ছিল সিজিও পরিচিত। সে সেখানে গিয়েছিল একটা ক্যামেরা ধার নিতে, কারণ সিজিয়ান ছিল প্রফেশনাল ফটোগ্রাফার, বাট তার কাছে কোনো ক্যামেরা ছিল না। তাই সে হোয়াংয়ের কাছ থেকে ক্যামেরা ধার নিয়ে বিভিন্ন স্থানে ফটোগ্রাফি করে, আর এটাই ছিল সিজিয়াং এর একমাত্র টাকা আয়ের উৎস। এরপর হোয়াংয়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে সিজিয়ান বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা ইয়ন নামে একটা ছেলেকে দেখতে পাই, সে রাস্তার পাশে বসে সিডি বিক্রি করছিল। আর ঠিক এমন সময় এখানে একটা লোক আসে, আর এসে সে ইয়নকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরপরে ইয়ন লোকটাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এরপরে দেখা যায় ইয়ন দৌড়াতে দৌড়াতে সিজিয়ানের বাইকের সাথে একটা ধাক্কা খায়। সিজিয়ান তার সাথে ফটোগ্রাফির জন্য একটা মেশিন নিয়ে আসছিল, সেটা নিচে পড়ে ভেঙে যায়। এরপর সিজিয়ান তখন জরিমানা নেওয়ার জন্য ইয়নকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ন এখান থেকে যত তাড়াতাড়ি পারে সম্ভব পালানোর চেষ্টা করে। তাই সে পালানোর জন্য এক পর্যায়ে একটা ফুলকপির উপরে কিক মারে, আর ফুলকপিটা কিক দেখে সিজিয়ান তো পুরো হা হয়ে তাকিয়ে থাকে। এখানে একটা ওয়েডিং সেরেমনির দৃশ্য দেখানো হয়। সিজিয়ান এখানে ওয়েডিং সেরেমনির ভিডিও করছিল। তার ক্যামেরাটা ভাঙা হওয়ার কারণে সেখানে ভিডিওটা ঠিকমতো আসছিল না। এর মধ্যে সে ধাক্কা খাওয়ার কারণে ওয়েডিং সেরেমনির যে কেক আছে তার ভিতরে তার ক্যামেরাটা পড়ে যায়। এতে করে সেখানে থাকা একজন সিজিয়ানের চোখে এত জোরে একটা ঘুষি মারে, যার ফলে পরবর্তীতে তার চোখটা একেবারে ফুলে যায়। এরপরে রাতেবেলা দেখা যায় সিজিয়ানের চোখের অবস্থা অনেকটাই। সিজিয়ানের বন্ধুরা সিজিয়ানকে বলে, তুমি একবার কল্পনা করো তো, আমরা যদি সময় মতো না পৌঁছতাম তাহলে তোমার কি অবস্থা হতো। এদিকে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় হুয়াং সিজিয়ানের উপর প্রচন্ড রেগেছে, যার কারণে হুয়াং এক পর্যায়ে সিজিয়ানকে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এতে করে একসময় সিজিয়ানও অনেক রেগে যায়। তার ফলে তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। সিজিয়ান বলে সে তার ক্যামেরার টাকা অতি শীঘ্রই পরিশোধ করে দেবে। এরপর সিজিয়ান মন খারাপ করে ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে আমরা ইয়নকে দেখতে পাই, সে তার বাড়িতে ছিল। সে একটা বক্সের ভিতরে কিছু টাকা রাখছিল। সেই সময় সানিয়ল নামে একটা মেয়ে তার কাছে আসে। এই মেয়েটি আসলে তার বাড়িতে এসেছে তার একটা বই ফেরত দিতে। এরপরে সানিয়ল ইয়নকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ভাইয়ের উপরে এখন রেগে আসো? আসলে সানিয়লের ভাইয়ের সাথে ইয়নের একবার স্কুল বসে অনেক বেশি মারামারি হয়েছিল, আর সেই ঘটনার কারণে ইয়নকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সানিয়ল এবার ইয়নকে বলে, জানো ইয়ন, ওই ঘটনার পর আমার ভাইয়ের দিকে আমি এখন পর্যন্ত একবার তাকাইও নেই। এইসব কথা ইয়ন শুনে বলে, তোমাকে আমার জন্য কিছুই করতে হবে না, যা হয়েছে আমার জন্যই হয়েছে। এরপর সানিয়ল ইয়নকে বলে, কিছুদিনের ভিতরে আমাদের স্কুলে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই ফুটবল ম্যাচটি হচ্ছে একটি বড় একটি ফুটবল ম্যাচ, আর আমি চাই তুমি এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ নাও। তুমি একটা ভালো প্লেয়ার ইয়ন, আর এই সময় স্কুলে তোমাকে খুব প্রয়োজন, আর এটাই হলো উপযুক্ত সময় তোমার স্কুলে ফিরে আসার জন্য। কিন্তু ইয়ন এখানে কোনো কিছুই বলে না। সানুয়াল বলে, আমি আশা করছি তুমি স্কুলে হয়ে খেলবে। এরপরে তখন তাকে বলে, আমি আশা করছি তুমি স্কুলে হয়ে খেলবে। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেশে আমরা সিজিয়ানকে দেখতে পাই। সিজিয়ান রাতের বেলা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। সেখানে রাতের বেলা কয়েকটা ছেলে পেলে মিলে ফুটবল খেলছে। খেলার সময় বলটা একটু দূরে চলে আসলে ওই বাচ্চারা বলে, এই যে আঙ্কেল, বলটা একটু পাস করুন তো। সিজিয়ান এখানে ভাব নেওয়ার জন্য জোরে একটা কিক নেওয়ার প্রস্তুতি নেয়। সে এখানে ড্যাং করার কারণে সে বলে কিক না মেরে মাটিতে পড়ে যায়। এর পরের দিন সকালে সিজিয়ানকে দেখতে পাই।
সে রেলিংয়ে অনেক কাছাকাছি চলে গেছিল। আসলে সে সুইসাইড করার চিন্তা ভাবনা করছিল। আসলে এভাবে কতদিন আর বাঁচা যায়, কতদিন সে বা মানুষের ক্যামেরা নিয়ে কাজ করবে। আর এখন তো তার সেই ক্যামেরা ধারণার অপশনটিও বন্ধ হয়ে গিয়েছে। তাই সিজিয়ান নিজেকে নিজে শেষ করে দিতে চাইছিল। আর এমন সময় তার একটা বন্ধু তাকে ডাকছিল। সে বলে, তুমি আবেগে পড়ে এমন কাজ কখনোই করো না। এই ছোট একটা বিষয় নিয়ে তুমি তোমার জীবন শেষ করে দিতে চেয়েছো, দয়া করে তুমি এমনটা করো। আমার কাছে তোমার জন্য দুর্দান্ত একটা খবর আছে, বাট আমার কাছে আছে তোমার জন্য দুটো খবর, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। তুমি আসলে কোনটা শুনতে চাও বলো তো? আচ্ছা, খারাপটাই বলি। খারাপটা হলো আমাদের ফান্ডের সব টাকা শেষ হয়ে গিয়েছে। আর ভালো খবরটি হলো তুমি স্কুল লাইফে অনেক ভালো ফুটবল খেলতে, কিভাবে ফুটবলে শট মারতে হয় সেটা তুমি ভালো করেই জানে। সিজিয়ান বলে, আসলে তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আসলে ফুটবল রিলেটিভ কোনো কাজের কথা নিয়ে এসেছো আমার কাছে। আসলে আমি ফুটবল বিষয়ে যা জানতাম সেটা অনেক আগেই ভুলে গিয়েছি। ফুটবল নিয়ে আমি কোনো কিছুই পারবো না। এই সম্পর্কে আমি যা কিছু জানতাম সবকিছু অনেক আগেই তো বললাম ভুলে গিয়েছি। এরপর তার বন্ধু বলে, তোমাকে ফুটবল নিয়ে কোনো কিছু জানতে হবে না, ফুটবল কিভাবে খেলতে হয় সেটাও তো জানো। তুমি তো এখন ফিরে আসো। আমার কাছে একটা স্কুলে ফুটবলের কোর্সের নিয়োগ আছে, তুমি চাইলে ওখানে জয়েন করতে পারো। আর এখানে তো তোমাকে বেশি কষ্ট করতে হবে না। আর আমার মনে হয় এটা এমন একটা চাকরি যেটা খুব সহজেই তোমার হয়ে যেতে পারে। এখানে সিজন কিছু বলতে যাবে, এমন সময় সিজনের কাছে একটা কল আসে। তাকে কোথাও একটা যেতে বলা হয়। এটা শুনে সিজন অনেক অবাক হয়। পরের দেশে দেখানো হয় সিজনকে একটা ভদ্রলোক তার বাবার শেষকৃত্যে শেষ একটা জিনিস দেয়। সেটা নিয়ে সে ফিরে যাচ্ছিল, তখনই একদল লোক এসে তাকে ঘিরে ফেলে। তারা সিজনকে কিছু কিনতে বলছিল। তারা তাকে অনেকগুলো পোস্টার দিচ্ছিল। সেখান থেকে একটা পোস্টার নিয়ে সিজন তার বাড়িতে ফিরে আসে। সেই পোস্টারটি ভালোভাবে দেখার পর তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসে। সে সিদ্ধান্ত নেয় সে একটা ফুটবল টিমে কোর্স হবে। আর সে ফুটবল টিমে কোর্স হওয়ার জন্য কিছু কাগজপত্র তাকে ব্যবস্থা করতে হবে। এটা করার জন্য সে প্রথমে একটা ফুটবলারের ছবি ডাউনলোড করে এবং সে সেটা এডিট করার সাহায্যে কম্পিউটারের মাধ্যমে সে তার নিজের ফেস বসিয়ে দেয় ওই ফুটবলারের জায়গায়। হটে ক্রিয়েটিভ। তারপর তার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদের সাহায্যে তৈরি করে ফেলে একটা ফেক সিভি। এবং সেই সিভিটি নিয়ে সে সোজা চলে যায় ভেকফুয়া মহল হাই স্কুলে, যেখানকার ফুটবল টিমের জন্য একজন কোর্সের প্রয়োজন ছিল। এখানে এসে সিজিয়ান সোজা চলে যায় তার প্রিন্সিপালের কাছে, যার নাম ছিল বাংলি। সিজিয়ান তার সিভিটি বাংলির কাছে এরপর জমা দেয়। প্রিন্সিপাল সিজিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের স্কুল সম্পর্কে আগে থেকে জেনে এসেছো? এই স্কুলটা এই শহরের সবচেয়ে পুরাতন একটা স্কুল। তাছাড়া এখানকার শিক্ষা মানও কিন্তু অন্যান্য স্কুলের থেকে অনেকটা বেটার, যার ফলে আজ পর্যন্ত আমরা সেরাদের মধ্যেই আছি। যার কারণে আমাদের স্কুলে খেলার মানটি চেক করার জন্য আমরা এই ফুটবল খেলার আয়োজন করেছি। সিজিয়ান প্রিন্সিপালকে জানায়, আমি আপনার স্কুল সম্পর্কে সমস্ত কিছু জেনে এখানে এসেছি। প্রিন্সিপাল বলে, আমাদের স্কুলে লেখাপড়া মানের পাশাপাশি খেলার মানও কিন্তু এতটাই ভালো হতে হবে। ব্যাপারটা তো তুমি বুঝতে পেরেছো। এরপরে প্রিন্সিপাল সিজিয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ফুটবল খেলার সমস্ত নিয়মকানুন জানো তো? আসলে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য সকল ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। এখান থেকে আমরা বাছাই করব যেই কোর্সটি আমাদের স্কুলের জন্য যোগ্য, আমরা তাকে নির্বাচন করব আমাদের স্কুলের কোর্স হিসাবে। পরমুহূর্তে সিজিয়ান প্রিন্সিপালকে বলে, আপনি আমার উপর পুরোপুরি ভরসা রাখতে পারেন। আমি স্কুল লাইফে অনেক বড় একটা ফুটবলার ছিলাম আর আমার বিশ্বাস আমি এই দলটাকে অনেক ভালোভাবে লিড করতে পারব। প্রিন্সিপাল সিজিয়ানকে বলে, তোমার কনফিডেন্স তো দেখছি অনেক বেশি। এখানে প্রিন্সিপালের সাথে থাকা একটা মহিলা বলে, চলুন সিজিয়ান, আপনার দক্ষতা একটু পরীক্ষা করে দেখা। সিজিয়ান এখানে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। এরপর সিজিয়ান তাদের কাছে গিয়ে সাহস করে বলতে থাকে, আমার এই পা দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছি এবং অনেক গোল করেছি। আসলে সিজিয়ান এখানে সত্যি কথাই বলতেছিল। একসময় সে অনেক ভালো ফুটবল খেলতো, কিন্তু বহু বছর ধরে ফুটবল থেকে দূরে থাকার কারণে সে ফুটবলে অনেক নিয়ম কানুনই এখন ভুলে গিয়েছে। আর এই সকল নিয়মের ব্যাপারে কথা বলতে গিয়ে সে অনেক ভুলভাল নিয়ম বলছিল। তখন মহিলাটি জিজ্ঞাসা করে, তুমি এসব ভুলভাল নিয়ম কি বলছো? কোনো মতে সিজিয়ান ওই বিষয়টাকে এড়িয়ে যায়। এরপর সে তার দক্ষতা দেখানোর জন্য প্রিন্সিপালের রুম থেকে একটা ছোট বল হাতে তুলে নেয় এবং মনের ভিতরে অনেক সাহস সঞ্চয় করে অনেক জোরে একটা লাথি মারে বলটার উপরে, যার কারণে একদম পারফেক্টলি বাস্কেটের মাঝখানে গিয়ে পড়ে। আর এর কারণে ভুলবশত প্রিন্সিপালের চোখে পানি ছুড়ে আসে। তারপরও প্রিন্সিপাল সিজিয়ানের এই স্কিল দেখে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তার চাকরিটা এখানেই কনফার্ম করে দেওয়া হয়। সে এখন অফিসিয়ালি এই স্কুলের টিমটার কোচ হিসেবে নিয়োগ পেয়ে যায়। প্রিন্সিপাল যখন সিজিয়ানকে এই খবর জানায় সে তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে এখন পর্যন্ত ভাবতেই পারে না যে এত তাড়াতাড়ি সে এই স্কুলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে যাবে। এরপর সিজনকে একটা নামের লিস্ট দেওয়া হয়। এই স্কুলে যারা যারা এই ফুটবল টিমে রয়েছে এবং থাকতে চায় তাদের নামের সকলের লিস্ট আছে এই কাগজের ভিতরে।
এখানে সিজিয়ান চাকরি পাওয়ার পরে কিছুক্ষণ প্রিন্সিপালকে চাপা মারিয়া এখান থেকে চলে যায় এবং সে অনেক কনফিডেন্সের সাথে এখান থেকে বের হয়ে যায়। আর এই দেশের মাধ্যমে বোঝানো হয় যে প্রিন্সিপালও সিজিয়ানের উপর অনেকটা ইমপ্রেস হয়ে গেছে। এরপরে দেখা যায় এই স্কুল ছুটি হলে সিজিয়ান তার কাগজপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এমন সময় এই স্কুলে লি নামে একটা মেয়েকে সে দেখতে পায়। আসলে লি ছিল তার এক্স গার্লফ্রেন্ড, অনেক বছর আগেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। এখানে সিজিয়ান লিকে দেখে অনেক লুকানোর চেষ্টা করছিল, কিন্তু তবুও লি সিজিয়ানকে দেখে ফেলে। এরপর সিজিয়ান লিকে বলে, কি কাকতালীয় ব্যাপার, দেখো তো তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল। তখন লি তাকে বলে, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, তুমি ইচ্ছা করেই এখানে এসেছো, তুমি নিশ্চয়ই আমাকে ফলো করছো, তাই না? এবার সিজিয়ান লিকে জানায়, আরে না, আমি কেন ফলো করতে যাব, আসলে আমি আজকে এই স্কুলে কোর্স হিসেবে নিয়োগ পেয়েছি। অন্যদিকে আমরা সানিউলকে দেখতে পাই, সে স্কুলে মাইকে অ্যানাউন্স করছিল আমাদের স্কুলের স্টুডেন্টরা স্কাপ কাপে অংশগ্রহণ নিতে যাচ্ছে। আর সবচেয়ে ভালো ব্যাপার এইটা যে আমাদের স্কুলে অনেক বিখ্যাত একটা কোর্স নিয়োগ হয়েছে, সেই কোর্সটি এখন আমাদের টিমকে প্র্যাকটিস করাবে। আসলে সকলে সিজিয়ানের ফেক পোস্টারটি দেখে ভাবছিল সিজিয়ান আসলে হয়তো একটা বড় মাপের ফুটবলার। দেশে আমরা দেখতে পারি লি সিজিয়ানের কাছে জানতে চাই সে আসলে কিভাবে এখানে নিয়োগ পেয়েছে। সিজিয়ান তার প্রশ্নের জবাব দেয় যে ভাগ্যক্রমে এখানে তার জবটি মিলে গেছে। এদিকে মাইকে সানিওয়াল আবার বলে মেডিকেল টিমে লি ফুটবল টিমে ডাক্তার হিসেবে থাকবে, অর্থাৎ লি ছিল এই স্কুলের ডক্টর। কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা শুনে লি একেবারেই খুশি হয় না, সে ওখান থেকে রেগে চলে যায়। এরপর আমরা সিজিয়ানকে দেখতে পাই, সে তার গার্লফ্রেন্ডের অনেক পুরনো একটা ছবি দেখছিল, যেগুলো দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়, যেটা সব ছেলেরাই হয়ে থাকে। এরপর তার বন্ধুরা চলে আসলে সে ওই ছবিটা অনেক তাড়াতাড়ি লুকিয়ে ফেলে কোনো মতে। এরপর তার বন্ধুরা এখানে এসে তাকে একটা বই দেয়। এই বইটা ছিল ফুটবল সংক্রান্ত একটা বই, যেই বইতে লেখা আছে কিভাবে ভালো একটা কোর্স হওয়া যায় এবং ফুটবল সংক্রান্ত সকল তথ্য এই বইতে লেখা আছে। তার বন্ধুরা তাকে উৎসাহ দিয়ে বলে, আমাদের সকলে তোমার উপর বিশ্বাস আছে, একদিন দেখে নিও তুমি অনেক খুব ভালো একটা কোর্স হয়ে উঠবে। এরপর তারা টিভিতে একটা ফুটবল ম্যাচ দেখতে থাকে। বিশেষ করে সিজিয়ান ওই ম্যাচটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখতে থাকে, যাতে করে সে ফুটবলের সমস্ত বিষয়গুলো অনেক ভালোভাবে বুঝতে পারে। এর পরের দিন সকালে সে স্কুলে প্র্যাকটিস করতে গেলে সানিয়াল তাকে একটা লিস্ট দিয়ে বলে, এখানে 10 জন প্লেয়ারের লিস্ট আছে, তবে কোনো সমস্যা নেই, আমার পরিচিত আরও একজন আছে যাকে এই দলে নেওয়া যায়, সে অনেক ভালো ফুটবল খেলে, তাকে নিলেই আমাদের মোট 11 জন হয়ে যাবে। সিজিয়ান তখন তাকে বলে, ওকে, তাকে নিয়ে এসো। সানিয়ান তখন তাকে বলে, ছেলেটির নাম হচ্ছে ইউয়ান, ছেলেটি অনেক দুর্দান্ত ফুটবল খেলে এবং ফুটবল খেলার সকল কৌশলই সে রপ্ত করে নিয়েছে। কিন্তু একসময় সে এই স্কুলে পড়তো, সে অনেকদিন আগে এই স্কুলে একটা স্টুডেন্টের সাথে মারামারি করার কারণে এই স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর আমাদেরকে নান নামে একটা ছেলেকে দেখানো হয়, আর এই নানই ছিল সানিওয়ালের ভাই, যার সঙ্গে ইয়ন মারামারি করার কারণে এই স্কুল থেকে ইয়নকে বহিষ্কার করা হয়। এখানে নানের বন্ধু রকির সাথে সে প্র্যাকটিস করছিল, আর ওই সময় রকি বলছিল, তুমি কি জানো আমাদের স্কুলে একটা ফুটবল টিম গঠন করা হয়েছে, সেখানে ডিরেক্টর জেনিকেও আমন্ত্রণ করা হয়েছে আর একজন নতুন কোর্সও নেওয়া হয়েছে। এর পরের দেশে আমাদেরকে ইয়নকে দেখানো হয়, যার কাছে সানিওয়াল এসেছে। সানিওয়াল ইয়নকে বলে, তোমাকে আগামীকাল আমাদের কোর্স যেতে বলেছে, আর তাছাড়া আমরা সকলেই মন থেকে চাই তুমি আমাদের স্কুলে ফিরে এসো। আর যেটা হবার সেটা হয়ে গিয়েছে, তুমি নিজেও জানো তুমি কতটা ভালো ফুটবল খেলো, তুমি আমাদের জন্য নিজের প্রতিভা কেন নষ্ট করবে। আমার বিশ্বাস তুমি আমার এই অনুরোধটি রাখবে, তুমি অবশ্যই কাল স্কুলে আসবে। এর পরের দেশে আমাদেরকে ইয়ন এবং ইয়নের বাবাকে দেখানো হয়। সে তার বাবাকে বলছিল, 2 দিন আগে আমার কাছে একটা আমার স্কুলের ফ্রেন্ড এসেছিল, সে বলে গিয়েছে স্কুলে একটা নতুন ফুটবল টিম গঠন করা হয়েছে, আমি ওই টিমে খেলতে চাই, আমি আবারও নতুন করে ক্লাস শুরু করতে চাই। এই কথা শুনে তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, এখন এগুলো পরিষ্কার করে ফেলে তো। এই বলে তার বাবা মদ পান করতে চলে যায়। আসলে ছোটবেলা থেকেই তার বাবা এমন। আসলে ইয়ন কখনোই তার বাবার সাথে মন খুলে কথা বলতে পারেনি, আর তার জীবনে অনেক বড় কিছু হয়ে গেল তার বাবা তাকে কখনোই সান্ত্বনা দেয়নি। পরের দিন সকালে স্কুলে দেখা যায় প্রিন্সিপাল নিজে সিজনের সাথে সমস্ত স্টুডেন্টের পরিচয় করে দিচ্ছিল, বিশেষ করে ওই ফুটবল টিমে যারা যারা থাকবে। প্রিন্সিপাল আরো বলে, আজ থেকে ইনি হচ্ছে তোমাদের কোর্স, তার কাছে প্র্যাকটিস করে তোমাদেরকে আমাদের স্কুলের জন্য ট্রফি আনতে হবে। তোমাদের প্র্যাকটিসের সময় হচ্ছে 2 মাস, আর এই 2 মাসের মধ্যে তোমাদেরকে নিজেদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত করে নিতে হবে। এরপর সমস্ত ছেলেদের সাথে তার পরিচয় পর্ব শেষ হওয়ার পরে সে তাদেরকে নিয়ে প্র্যাকটিস করার জন্য প্রস্তুত হতে থাকে। তবে এখানে সে ফুটবল প্র্যাকটিস নয়, এখানে সে দৌড় প্র্যাকটিস করছিল তাদেরকে নিয়ে। তবে তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, আমরা কি কোনো ফুটবল প্লেয়ার নাকি ম্যারাথন প্লেয়ার, এসব তো আমরা নিজেরাই করতে পারতাম, এটা করার জন্য আবার কেন কোর্সের নিয়োগ দেওয়া হলো। এরপরে কিছুক্ষণ পরে দেখা যায় সানিয়াল তাদের দলের জন্য ইওয়ানকে নিয়ে এসেছে। এরপর সানুয়াল সিজিয়ানকে বলে, আমি যে ছেলেটার কথা বলেছিলাম এইটাই সে ছেলে,
তবে এখানে সিজিয়ান এবং ইওয়ান একে অপরকে দেখে চিনে ফেলে, কারণ তাদের ওদিন একে অপরের সাথে ধাক্কা লেগেই সিজিয়ানের ক্যামেরাটা ভেঙেছিল। এরপর সিজিয়ান ইওয়ানকে তাড়াতাড়ি করে সাইডে নিয়ে যায়। সে তাকে বলে, ওই দিন তুমি আমার ক্যামেরাটি ভেঙেছিলে, বাট আমি তোমার কাছে কোনো ক্ষতিপূরণ চাইনি। এই কথা শুনে ইওয়ান বলে, দাঁড়ান, আমি তো আপনাকে চিনি মনে হয়, আপনি তো একজন ক্যামেরাম্যান, তাহলে আপনি এখানে কোর্স হিসেবে কিভাবে এসেছেন? এরপর সিজন ইওনের সাথে একটা ডিল করতে চায়। সে ইওনকে বলে, তুমি আমার এত দামি একটা ক্যামেরা ভেঙেছো, বাট এর বিনিময়ে আমি তোমার কাছে একটা টাকাও চাই, তুমি শুধু দয়া করে আমার এই ব্যাপারটি সকলের কাছ থেকে গোপন রাখো। তখন সানিওল বলে, তোমরা কি একে অপরকে আগে থাকতে চিনো? সিজিয়ান এই প্রশ্নটির উত্তর দেয়, আর চিনি মানে? সে তো আমার ভাগ্নে হয়। এই কথাটা শুনে ইওন তো একেবারেই অবাক হয়ে যায়। তার পর মুহূর্তে ইওনও জানায় যে সিজন তার আঙ্কেল হয়। এরই মধ্যে এখানে আবার নান চলে আসে। নান তাদেরকে সকলের উদ্দেশ্যে জানায় সেও আজ থেকে এখানে প্র্যাকটিস করবে, কারণ সেও ফুটবল ম্যাচে পার্টিসিপেট করতে চায়। এরপর সানিওল জানায় নান এবং ইওয়ান এদের দুজনকে একই সাথে একই টিমে নেওয়া যাবে না, কারণ তারা দুজন যদি আবার যে একই টিমে থাকে তাহলে নতুন করে আবার ঝামেলার সৃষ্টি করতে পারে। এরপর সিজন তখন নানের কাছে জানতে চায়, তুমি কোন পজিশনে? নান তাকে জানায়, আমি স্ট্রাইকার খেলি। আর এরপরে সেম প্রশ্ন ইওয়ানের কাছে করে সিজন। সে জানায় সেখানে মিডফিল্ডে। এরপর সিজন তাদের দুজনকে দৌড়াতে বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা দুজন একসাথে দৌড়াচ্ছে। এরপরে প্রিন্সিপাল সিজনকে নামের লিস্টটি দেখিয়ে বলে, এখানে দুইটা প্লেয়ারের নাম আছে, নান এবং ইওয়ান। আপনি হয়তো ওদের সম্পর্কে কিছুই জানেন না, আর তারা হয়তো টিমের মধ্যে গন্ডগোল লাগাতে পারে। তারা আগেও স্কুলের মধ্যে একবার মারামারি করছিল। আর সত্যি কথা বলতে তারা দুজনেই কিন্তু অনেক বেশি পরিশ্রমী, আর তারা দুজনে অনেক ভালো খেলতেও পারে। যদি এদের দুজনের মধ্যে কোনোভাবে বন্ধুত্ব করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এবারের ট্রফি আমরাই জিতবো। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করবা কাকে ছাড়া তোমাদের ফুটবল ম্যাচটি জমে না এবং কে তোমার ফুটবল খেলার পার্টনার। এরপর আমরা মুভির দৃশ্যে জানতে পারি সিজন প্রিন্সিপালকে বলছে তারা যদি এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকে তাহলে তাদের মধ্যে একসময় বন্ধুত্ব হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে দিয়ে সিজিয়ান স্টুডেন্টদেরকে বলছে স্কুল শেষ হতে এখনো 10 মিনিট বাকি আছে, এই 10 মিনিট তোমরা গ্রাউন্ডে দৌড়াবে। স্টুডেন্টরা সিজিয়ানকে জিজ্ঞাসা করতেছে আমাদেরকে কেন দৌড়াতে হবে, এখানে কি কোনো ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে? সিজিয়ান ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমরা যদি ভালোভাবে ফুটবল খেলতে চাও তাহলে আমি যেটা বলছি তোমরা ওইটাই করো। পরে দেখা যায় নান এবং ইওয়ান দৌড়ানো শুরু করতেছে। তার দেখা দেখি সকল স্টুডেন্টরাও তাদের পিছন পিছন দৌড়ানো শুরু করে এবং অনেক বেশি প্র্যাকটিস করে। এরপর সিজিয়ান তাদের স্টুডেন্টদেরকে একটা চ্যালেঞ্জ দেয় যে তোমরা সবাই গ্রাউন্ডে দাঁড়াবে আর আমি তোমাদের সামনে দিয়ে বল কাটিয়ে নিয়ে যাব এবং গোল করব। আমি যদি তোমাদেরকে সবাইকে ডজ দিয়ে বল গোল করতে পারি তাহলে আমি যা বলবো ওইটাই হবে। সো লেটস ডু ইট। এর পরের দৃশ্য দেখানো হয় সিজন তার স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দেওয়ার পরে সে ঝড়ের গতিতে বল নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং সকল স্টুডেন্টদেরকে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু তার স্টুডেন্টদের ভিতরে কেউ তাকে হারাতে পারছে না। সবাই তো এই দৃশ্য দেখে হাওয়ায় তাকিয়ে আছে। এরপর একটা জোরে শট মেরে সে গোল করে দেয় এবং তার সকল স্টুডেন্টদেরকে একবারেই হারিয়ে দেয়। এটা দেখে সকল স্টুডেন্টও তার উপর অনেক ইমপ্রেস হয়ে গেছে। এরপর সিজন তার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে ফুটবল খেলতে হলে অবশ্যই শরীরে অনেক শক্তি থাকা দরকার, তো আমি চাই তোমরা আরো 20 বার এই গ্রাউন্ডে দৌড়াও। কিন্তু সিজনের কথা শুনে তার সকল স্টুডেন্টই তার কথা মতো দৌড়ানো শুরু করে, কারণ সিজনের খেলা দেখে তারা সকলে কিন্তু অনেক বেশি মোটিভেটেড হয়ে গেছিল। এরপরে তারা সিজনের কথা মতো প্র্যাকটিস করা শুরু করে, কিন্তু তারা ফুটবল খেলার থেকে অনেক বেশি দৌড়াতো। এরপর সিজন তাদের বল পাস কাটানো শেখায় এবং তাদেরকে এইটা শেখায় দূর থেকে কিভাবে বলকে অবজার্ভ করতে হয়। তবে এখানে প্র্যাকটিস করতে গিয়ে প্রতিনিয়ত অনেক স্টুডেন্টরা আহত হতো। এখানে তাদের ম্যাডাম লি তাদেরকে ফার্স্ট এড দিয়ে সাহায্য করত, কারণ সে ছিল এই কোর্সের ডাক্তার। এখানে সে যত ভালোভাবে পারে স্টুডেন্টদের প্র্যাকটিস করানো শুরু করে। এখন সব প্র্যাকটিস শেষে তারা গোল করার প্র্যাকটিস শুরু করে। কিন্তু দলের এত কিছু পরিবর্তন হলো নান এবং ইওনের মধ্যে সম্পর্কটা আগের মতোই আছে। তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়নি, তারা এখনো একে অপরকে পছন্দ করে না। এরপরে এই স্টুডেন্টরা সকল স্থানে বসে প্র্যাকটিস শুরু করে, হয়তো স্কুলে, নয়তো ক্লাসরুমে, নয়তো বাড়িতে, যেখানেই টাইম পায় সেই জায়গায় বসেই প্র্যাকটিস করতে থাকে। এরপরে তাদের সামনে চলে আসে সেই দিনটি, যেই দিন তাদের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছিল। এই সময় সিজিয়ান তাদের প্রত্যেকটা প্লেয়ারকে ড্রেসিং রুমে বসে মোটিভেট করছিল এবং প্রস্তুত করছিল খেলা। সে বলতেছিল তোমরা কিন্তু এখনো পুরোপুরিভাবে প্রস্তুত নয়, তবে তোমাদের সকলের মধ্যেই একটা নতুন করে কিংবদন্তি কিন্তু লুকিয়ে আছে, তোমরা তাকে জাগিয়ে তুলতে পারো। এরকম অনেক ধরনের মোটিভেশনাল স্পিচ তার সকল স্টুডেন্টদেরকে একটু মোটিভেট করে দেয়। সে এমনকি আরও বলে তোমরা যদি কেউ গোল করতে না পারো তাহলে একে অপরের কাছে বল পাস করতে থাকবে, তাতে কেউ না কেউ দলের গোল অবশ্যই করে দিবে। এরপর তাদের এই কোর্সের কথা সকলে মেনে এখান থেকে চলে যায় খেলার উদ্দেশ্যে।
এখানে একটা প্লেয়ার এসে বলে সে অনেক নার্ভাস আর তার অনেক ভয় লাগছে আজকে ম্যাচটার জন্য। সে তাকে উৎসাহ দিয়ে বলে যে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার নিজে হাত দিয়ে তার জুতার ফিতাটা বেঁধে দেয়। আসলে এই ম্যাচটা হলো স্কাপ কাপের একটা গ্রুপ পর্ব। এই গ্রুপ পর্বে সিজিয়ানের দলটাও ছিল, কিন্তু সিজিয়ানের দলটা পরে যায় লিয়ান হয়ে একটা গার্লস স্কুলের সাথে। তার প্রতিপক্ষে ছিল সকলগুলো মেয়ে স্টুডেন্ট, কিন্তু তারা মেয়ে হলেও তারা অনেক দুর্দান্ত খেলোয়াড় ছিল। এই মেয়েগুলো কিন্তু কয়েকবার স্কার্ফ কাপ জিতেছে, কিন্তু এখানে দেখা যায় এখানে শুরুর দিকে কিন্তু মেয়েরাই এগিয়েছিল। প্রথমেই তারা একটা গোলও করে দেয়। এখানে নান এবং কোর্স অনেক বেশি হতাশ হয়ে যায়। ইয়নও কিন্তু তার পারফরমেন্স ঠিক মতো দেখাতে পারছে না, কিন্তু শেষ মুহূর্তে সে একটা গোল করে এই ম্যাচটাকে জিতিয়ে। এরপরে খেলার এক পর্যায়ে নান যখন ইয়নকে বল পাস করতে হয়, কিন্তু তখন সে নানকে বল পাস করে না, কারণ খেলার মধ্যে তাকে দেখে ওনার অনেক জেলাসি ফিল হয়। এই জন্য সে বলটা পাস না করে নিজে গোল দিতে যায়, কিন্তু সে গোল দিতে ব্যর্থ হয়। এতে সে অনেকটা পরিমাণ হতাশ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ম্যাচটা কিন্তু তারা আগেই জিতে গেছে, মানে তাদেরকে 2টা গোল দেওয়া হয়েছে আর ওই দলে একটা গোল দিতে পারছে, এই জন্য তারা ম্যাচটা জিতে গেছে। এরপরে ড্রেসিং রুম চেঞ্জ করার সময় তাদের দুজনের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে যায়। সে বলে, তোমার কি সমস্যা, তুমি আমাকে খেলার মধ্যে বলটা পাস দাও না কেন? অবভিয়াসলি এই জায়গায় বলটা পাস দিলে একটা গোল বেশি হতো এবং তাদের পয়েন্টটা বেড়ে যেত। এখানে থাকা তাদের অন্যান্য বন্ধুরা তাদেরকে এসে ছাড়িয়ে দেয়, যাতে করে এখানে আবার নতুন করে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এরপর পরের দিন প্র্যাকটিস করার সময় সিজন সকলের উদ্দেশ্যে একটা কথা বলে, তোমাদেরকে একটা কথা বলে দিই যে এইটা হলো ফুটবলের একটা নীতি। তোমরা খেলা শুরু করার সময় পার্সোনালভাবে তোমরা কোনোভাবেই খেলবে না, তোমাদেরকে খেলতে হবে পুরো টিমের জন্য। এর ফলে খেলার মধ্যে যেন কোনো ব্যক্তিগত বিষয় না আসে। তোমাদেরকে একে অপরকে বল পাস করতে হবে এবং একসাথে মিলেমিশে খেলতে হবে, তাহলেই আমরা এই ম্যাচগুলো জিততে পারবো। এই ঘটনার ফলে ইয়নের ভিতরে অনেক গিল্টি ফিল হচ্ছিল। ইয়ন সারা রাত বসে বসে একা একা প্র্যাকটিস করছিল, আর এই ঘটনাটি দেখছিল সিজিয়ান দূর থেকে। সে বসে বসে বিস্কুট চাবাচ্ছিল আর এই ঘটনাটি দেখেছিল। এরপর শুরু হয়ে যায় আমাদের পরবর্তী ম্যাচ। এই ম্যাচে ইয়নকে বসিয়ে রাখা হয়েছে, তবে আজকে ম্যাচটা ইয়নকে ছাড়াই শুরু হলে নান ম্যাচের প্রথমেই একটা গোল করে ফেলে। এরপরে খেলা একদম শেষ পর্যায়ে নান আরও একটা গোল করে ফেলে পেনাল্টির মাধ্যমে। এরপরে তারা সকলে মিলে আনন্দ উল্লাস করছিল। এখানে প্রিন্সিপাল বলে, এই ম্যাচগুলো জেতার পিছনে সমস্ত অবদান কোচ সিজিয়ানের। সে তার দলটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, আর তার কারণে এত তাড়াতাড়ি সে সাফল্য পেয়েছে। তো আজকে ম্যাচটা জেতার কারণে সকল মিলে একটা পার্টির আয়োজন করে, আর পার্টিতে সবাই ইওয়ানকে জিজ্ঞাসা করে, ইওয়ান তুমি আজকে কি কি খেতে চাও? সে আসলে এখানকার থাকা কারো কোনো কথার উত্তর দেয় না তেমন। আসলে তার আজকে ম্যাচে না খেলতে পারার জন্য তার মনটা অনেক খারাপ ছিল। সিজিয়ান তখন সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা কখনোই মন খারাপ করে থাকবে না, এখন পর্যন্ত গ্রুপ পর্ব শেষ হয়নি। এখানের জন্য এই খেলা শেষ হওয়ার আগে আমার দলের কোনো প্লেয়ারই হার না মানে। তারপর নান ইয়নকে দেখিয়ে তার গোলের সংখ্যাগুলো ইশারায় বুঝাচ্ছিল। এরপর ইয়ন সেখান থেকে উঠে চলে যায়। তারপরে দেখা যায় সানিওল তার পিছন পিছন যাওয়া শুরু করেছে। ইয়ন তাকে বারবার নিষেধ করে তার পিছন পিছন না আসার জন্য, কিন্তু তখনই আরিফ নামে একটা ব্যক্তি ওখানে চলে আসে। আরিফ ছিল সেই ব্যক্তি যার সাথে মুভির শুরুতেই সিডি বিক্রি করার সময় ইয়নের ঝামেলা হয়েছিল, কিন্তু আরিবাসকে ইয়নকে মারার জন্য তার দলবল নিয়ে এসেছে। আরিফ এখানে বলে, আমি শুনেছি এই বাচ্চাটা অনেক ভালো ফুটবল খেলে, তো কেমন হয় আমি যদি এই বাচ্চাটার পাটাই ভেঙে দিই? ঠিক এই কথাটি বলে ইয়নের উপরে তারা হামলা করতে যাচ্ছিল, কিন্তু এই সময় একটা স্টাম্প হাতে নিয়ে নান চলে আসে। আর এখানে এসে নান আরেনকে বলে, সাহস থাকলে তোরা আমাকে মারতে আয়। এই কথা শুনে আরেন তার দল নিয়ে নান এবং ইয়নের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরে নান এবং ইয়ন দুজনেই তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু তারা দুজন এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না। তবে এর কিছুক্ষণের মধ্যে সিজিয়ান তার দল নিয়ে চলে আসে। সিজিয়ানকে দেখে আরেম এবং তার লোকেরা হাসাহাসি করতে থাকে, আর এটা বলতে শুরু করে এই মোটা লোকটা নাকি এই দলের কোচ। এই কথা শুনে সিজিয়ানের দলের সকলে তার উপরে ক্ষেপে যায়, আর তারা কোনো কথা না বলেই তাদের উপরে হামলা শুরু করে। সিজিয়ানের দলে সবাই মিলে আরেমের দলের সব লোককে মারতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখানো হয় সিজিয়ান এবং ইয়ন মিলে একটা রেল লাইনের পাশে বসে কথা বলছে। সিজিয়ান এখানে ইয়নের কাছে জানতে চায়, আচ্ছা ইয়ন, তুমি সবসময় এত আপসেট থাকো কেন? তোমার দিকে তাকালেই মনে হয় তুমি কোনো না কোনো বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছো। সিজিয়ান এখানে ইয়নকে জানায়, আসলে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করতে করতে বড় হয়েছি, তো তাই কিভাবে হাসতে হয় সেটা হয়তো ভুলে গিয়েছি। আসলে আমার মা নেই, আর বাবা তার নিজের কাজ নিয়েই ব্যস্ত, তাই ছোটবেলা থেকেই আমার পড়ালেখার খরচ আমার নিজেকেই বহন করতে হয়। এছাড়া আমার মায়ের মৃত্যুর পর থেকে আমার বাবা তার সমস্ত টাকা মদ খেয়েই শেষ করে ফেলে, আর এভাবে ছোটোখাটো কাজ করে আমার পক্ষে আর লেখাপড়া বেশি দিন চালানো মনে হয় সম্ভব হবে না, তাই অতি শীঘ্রই আমি হয়তো আবারও স্কুলটা ছাড়তেছি। এই কথাটি শুনে সিজিয়ানের অনেক খারাপ লাগে।
সে তার গলায় থাকা গোল্ডের নেকলেসটি মানে গোল্ডের চেইনটি খুলে দিতে চায় ইয়নকে, বাট ইয়ন সেই চেইনটি নেয় না। এরপরে ইয়ন জানায় সে নিজে উপার্জন করতে চায়, সে কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চায় না। এরপরে ইয়ন আরও জানায় সে ফুটবল খেলতে অনেক বেশি ভালোবাসে। যখন ইয়ন ফুটবল মাঠে গিয়ে দাঁড়ায় তখন সে নিজেকে নিজে খুঁজে পায়। এই কথা শুনে সিজন ইয়নের মন ভালো করার জন্য সারা শহর ঘুরে বেড়ায় তার বাইকে করে, এবং তারা অনেক কথা বলে এবং সাথে সাথে অনেক মজাও করে। এরই মাঝে ইয়ন সিজনকে একটা কথা বলে যে আমি তোমাকে একটা আমার মনের কথা বলতে পারি। সিজন বলে যে হ্যাঁ বলতে পারো। ইয়ন বলে আসলে আমি নানকে কখনোই ঘৃণা করিনি, আমিও তার বন্ধু হতে চেয়েছি, কিন্তু পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে পরিস্থিতি আমাদের দুজনকে শত্রু বানিয়েছে। এই কথাটি শুনে সিজন অনেক বেশি খুশি হয় এবং ইয়নকে তার বাড়িতে নামিয়ে দেয়। যখন ইয়ন এখান থেকে চলে যাচ্ছিল তখন সে সিজনকে বলে আপনি যখন প্রথম দিন স্কুলে আসছিলেন তখন মনে করছিলাম আপনি কিছুই পারেন না, বাট আমি এখন মন থেকে বলছি আপনি এই পৃথিবীর সবচেয়ে ভালো একটা কোর্স। আর ইয়ন চিৎকার করে বলে আমার শেষ একটা কথা, কালকে কি আমাকে খেলতে নামাবেন না? এই কথা শুনে সিজন মুচকি হেসে এখান থেকে চলে যায়। এরপরে পরের দিন শুরু হয় তাদের আরেকটি ম্যাচ। এই ম্যাচে সিজন ইয়নকে মাঠে নামার সুযোগ করে দিয়েছে। এখানে ইয়ন দুর্দান্ত পারফর্ম করছিল আর সে নানকেও খেলার মাঝে বারবার পাস করছিল, আর এতে করে নানের পা থেকে খুব সুন্দর একটা গোল হয়। এতে করে সেখানে সবাই অনেক বেশি আনন্দ করতে পারে, আর নানও এগিয়ে আসে ইয়নের সাথে হাত মেলানোর জন্য। এই দৃশ্য দেখে ইয়ন অনেক বেশি খুশি হয় আর সেও সেখানে নানের সাথে হাত মিলায়। এর ফলে তারা দুজন ওখানে বন্ধ হয়ে যায়। এটা দেখে সিজিয়ান এবং সানিয়ল সহ সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। সেখানে তারা সবাই গোল সেলিব্রেট করতে থাকে। এখানে ড্রেসিং রুমে সিজিয়ান তার পরের ম্যাচের কথা তাদেরকে সবাইকে বুঝাচ্ছিল, কিন্তু অন্যদিকে দেখা যায় প্রিন্সিপালের কাছে দুজন পুলিশ এসেছে। সে সিজিয়ানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল তখন তাদেরকে জানায় সিজিয়ান এখানের অস্থায়ী একটা কোচ। এখানে পুলিশ প্রিন্সিপালের কাছে সিজিয়ানের ব্যাপারে সকল সত্যি কথা জানিয়ে দেয়। তারপরে দেশে দেখানো হয় প্রিন্সিপাল ড্রেসিং রুমে চলে গেছে এবং সিজিয়ান ও ইয়ংকে ডেকে পাঠায়। এর সাথে তাদের দুজনকে বলে তোমাদের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে, তোমরা নাকি কিছুদিন আগে মারামারি করেছিলে এবং অনেকগুলো ছেলেকে আহত করে দিয়েছিলে, তাই পুলিশেরা তোমাদেরকে অ্যারেস্ট করতে এসেছে। এখানে সিজিয়ান পুলিশকে বলে আপনারা দরকার পড়লে আমাকে নিয়ে যান, কিন্তু দয়া করে এই ছেলেটাকে নিয়ে যাবেন না, কারণ কিছুক্ষণের ভিতরে এই ছেলেটার একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে। ইওয়ানকে অন্ততপক্ষে খেলা পর্যন্ত সময় দেওয়া হোক। তো পুলিশেরা তাদের কোনো কথা না শুনেই তাদের দুজনকে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে। এর কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচটি শুরু হয়ে যায়, কিন্তু এই ম্যাচে ইওয়ান না থাকায় কারোই এই ম্যাচের প্রতি মন বসছিল না। কিন্তু এমন সময় আবার প্রিন্সিপালের কাছে একটা লোক আসে। কিছুদিন পরেই একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে, সেখানে 18টা দল পার্টিসিপেট করবে। যেহেতু আপনাদের দলের পয়েন্ট অনেক ভালো আছে, তো আপনারা চাইলে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে পারেন। এরই মধ্যে এই ম্যাচটি শেষ হয়ে যায় এবং মাইকে অ্যানাউন্স করা হয় যে এই সমস্ত টিমের মধ্যে ইওয়ানদের টিম সবচেয়ে বেশি এগিয়ে আছে। আজকে ম্যাচটিও তারা জিতেছে। এটা শুনে তারা সকলে একদম আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এরপর সিজিয়ানের সাথে লি দেখা করতে যায়। সিজিয়ান লিকে বলে ওই দিন আসলে আমরা কোনো কিছুই করিনি, ছোট একটি গ্যাংস্টার আমাদের সাথে ঝামেলা করতে আসছিল আর আমরা শুধু তার প্রতিবাদ করেছি। এরপর সিজিয়ান লি এর কাছে ম্যাচের ফলাফল জানতে চায়। লি জানায় তারা প্রথম স্থান দখল করেছে। এটা শুনে সিজিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় প্রিন্সিপাল সিজিয়ানের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। সে যে একটা নকল কোর্স এটা প্রিন্সিপাল জেনে গিয়েছে। এটা জেনে প্রিন্সিপাল অনেক রেগে গিয়েছিল। এদিকে লি সিজিয়ান এবং ইয়নকে ছাড়িয়ে এনেছিল। এরপরে প্রিন্সিপাল সিজিয়ানকে স্কুলে ডাকে এবং সে সিজিয়ানকে জানায় যে সে সবকিছু জানতে পেরেছে, যে সিজিয়ান একটা নকল কোর্স আর কোনো নকল কোর্সে সে তাদের স্কুলে রাখতে পারবে না। প্রিন্সিপাল তাকে কিছু টাকা আর একটা রিজন লেটার দেয়। এরপর দেখা যায় যে প্রিন্সিপাল সকল ছাত্রদের কঠোর পরিশ্রম করতে বলছে, কারণ সে চাইলেও সিজিয়ানকে এখানে কোর্স হিসেবে রাখতে পারবে না, এতে করে স্কুলের সুনাম নষ্ট হবে। কিন্তু এখানে সিজিয়ানকে ছাড়ার জন্য তাদের পুরো টিমটি ছিল অসম্পূর্ণ, তাই কেউ এখানে ভালোভাবে প্র্যাকটিসে মনোযোগ দিতে পারছিল না। এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রিন্সিপালের কাছ থেকে সিজিয়ান আসলে ওই টাকাগুলো আনেনি, তবে সে এখন তার ক্যামেরার কাজেই ফিরতে চায়, কিন্তু তার টিমের জন্য তার অনেক মন খারাপ লাগছে। এদিকে সিজন চলে যাওয়ায় ইয়নও আর প্র্যাকটিস করতে আসে না। এদিকে দেখানো হয় একদিন সিজন এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় তার গাড়ির রেডিওতে শুনতে পায় এখন খেলতে নামছে মিডল হাই স্কুল। আর ঠিক এই সময় তার হাতে ছিল তাদের একটা গ্রুপ ফটো। এই ছবিটি দেখতে দেখতে সিজন কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, যার কারণে সে এই দেশে আর যেতে পারে না। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ফেরত আসে খেলার মাঠে। এখানে মিডল হাই স্কুল শুরুতে একদমই ভালো খেলছিল না, পরবর্তীতে তারা যখন সিজিয়ানকে দেখে তখন তারা তাকে দেখে উৎসাহ হয়ে আরো বেশি ভালো খেলা শুরু করে, যার কারণে তারা এই ম্যাচটি জিতে যায়। এরপরে ইওয়ান সিজিয়ানকে বলে আমাদের দলটি
আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য সিলেক্টেড হয়েছে। তাই আপনি যদি আমাদেরকে প্র্যাকটিস না করান তাহলে এই টুর্নামেন্টে আমাদের পক্ষে জেতা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা এটা ভালোভাবেই জানি যে আপনি চাইলেও স্কুলে আর ফিরতে পারবেন না। তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আপনার কাছে প্র্যাকটিস শিখবো, কিন্তু স্কুলের বাইরে। এরপর সিজিয়ান অনেক চিন্তা করে বলে যে তার কাছে একটা জায়গা আছে, তোমরা চাইলে সেখানে এসে আমার কাছ থেকে প্র্যাকটিস শিখতে পারো। এরপর তারা সকলেই চলে যায়, ওখানে প্র্যাকটিস শেখা শুরু করে এবং খেলার জন্য পাশাপাশি তাদের শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যায়ামও করা শুরু করে, যার কারণে অল্প দিনের মধ্যেই তারা একটা শক্তিশালী টিমে পরিণত হয়। এবং তাদের আন্তর্জাতিক ম্যাচ শুরু হলে দেখতে দেখতে তারা ফাইনালে পৌঁছে যায়। আর ফাইনালে তাদের খেলা ছিল কেনের দলের সাথে, বাট সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সিজন আগে থাকতে তাদের দলের সমস্ত প্লেয়ারদের মনে আত্মবিশ্বাস সঞ্চয় করে দেয়, কিভাবে এই দলের সাথে খেলে বেটার করা যায় সেটা তাদেরকে শিখাতে থাকে। এরপর দেখতে দেখতে চলে আসে ফাইনাল ম্যাচ। তবে মাঠে আসার আগে নান এবং ইয়ন একে অপরকে অনেক বেশি পরামর্শ দিতে থাকে, যাতে করে এই ম্যাচটা তারা ভালোভাবে খেলতে পারে, পারফরমেন্সের জন্য তাদের আগে থেকে বেটার হয়। যখন ফাইনাল ম্যাচ শুরু হয় তখন কিন্তু সিজিয়ান এই প্লেয়ারদের সাথে আসেনি, কারণ তার অনেক লজ্জা লাগছিল, সে তো আসলে অফিসিয়াল কোনো কোর্স নয় এই কারণে। এরপর রেফারি বাসির সাথে এই খেলাটি শুরু হয়ে যায়। দুই দলই অসাধারণ পারফরমেন্স করতে থাকে, তাদের প্লেয়ারদের কাছে একে অপরে অনেক ভালো ভালো পাস দিতে থাকে। এমন সময় ইয়ন মাটিতে পড়ে যায়, নান এসে তাকে উঠায়। কিছুক্ষণ পরে প্রতিপক্ষ দলের একজন প্লেয়ার তাদের ডিবক্সের মধ্যে এসে পড়ে যায়, এতে তারা একটা প্ল্যান্টিক পেয়ে যায় এবং গোল করে দেয়। আর এই সমস্ত কিছু টিভিতে দেখছিল সিজিয়ান। রেফারি এমন কাণ্ড দেখে সে আর ঠিক থাকতে পারে না, সে দ্রুত বেরিয়ে যায় মাঠের উদ্দেশ্যে। আর সে অফিসিয়াল কোর্স না হওয়ার কারণে কোনো মতে চালাকি করে ভিতরে এন্ট্রি নেয়। পুলিশ তাকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। সিজিয়ান এখানে একটা মাইক নিয়ে তাড়াতাড়ি বলা শুরু করে, তোমরা তাড়াতাড়ি খেলা শুরু করো, আমি এখানে আসছি। এখানে সিজিয়ানের দল সিজিয়ানকে দেখে এমনিতেই অনেক ভালো খেলছিল, বাট সিজিয়ানের এই কাণ্ড দেখে তারা তো সবাই পাগলাটে হয়ে যায়, আরো বেটার খেলা শুরু করে। এখানে প্রতিপক্ষ দল নানকে ফেলে দেয় এবং নানরা একটা প্ল্যান্টিক পেয়ে যায়। এই প্ল্যান্টিকটি করতে যায় আবার ইয়ন। এখানে আবার ইয়নের বাবাও খেলা দেখতে এসেছিল। আসলে সিজন ইয়নের বাবাকেও বুঝিয়ে খেলা দেখতে নিয়ে এসেছে, যাতে করে সে তার ছেলের মর্ম বুঝতে পারে। এখানে ইয়ন করছে বলা সমস্ত কথাগুলো মনে করছিল। এখানে ইয়ন তার বাবাকে প্রাউড ফিল করাতে চেয়েছিল। আসলে সে বুঝাতে চেয়েছিল যে ছেলেকে সে এত বছর অবহেলা করছিল, সেও আসলে অনেক কিছু করতে পারে। তো এবারে গোলটি করতে পারলে তাদের টিম জিতে যাবে। তো এখানে ইয়ন অনেক মনোযোগের সাথে বলটাকে কিক মারে আর সঙ্গে সঙ্গে একটি গোল হয়ে যায়, যার ফলে পুরো স্টেডিয়ামে সবাই একদম খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কারণ ইয়নরা অবশেষে আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে গিয়েছে। ইয়নের বাবা আজকে ইয়নের প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়, সে সত্যি আজকে তার ছেলের মর্ম বুঝতে পারে। তো এখানে ড্রেসিং রুমে যখন সমস্ত প্লেয়াররা চেঞ্জ করছিল তখনই প্রিন্সিপাল আসে এবং একটা অ্যানাউন্সমেন্ট করে যে সিজিয়ান তাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে, তবে সে তাদের সবার জন্য একটা মেসেজ রেখে গিয়েছে। এই বলে প্রিন্সিপাল সিজিয়ানের দেওয়া সেই রেকর্ডটি চালু করে, যেখানে সিজিয়ান বলে, তোমরা যখন আমার এই কথাগুলো শুনবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে, কিন্তু তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কাছে আবারও ফিরবো। আসলে আমার বাহির দেশে একটা চাকরি হয়েছে, তাই ওখানে যেতে হবে। এখন আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি। তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই অল্প কয়েকদিনে তোমরা অনেক বেশি আমার আপন হয়ে পড়েছো। তোমাদেরকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবেসেছি, তাই সামনাসামনি বিদায় নিয়ে তোমাদেরকে বেশি কষ্ট দিতে চাইনি। বাট আমি আশা করি তোমরা একদিন জাতীয় দলে খেলবে। তোমাদের প্রত্যেকটা প্লেয়ারকে আমি জাতীয় দলে দেখতে চাই। এতদিন আমি ভাবতাম আমি জীবনে কিছুই করতে পারিনি এবং ভবিষ্যতে কিছু করতে পারবো না, কিন্তু আজকে ম্যাচ দেখে আমার জীবনে মনে হয়েছে যে আমার লাইফে আমি কিছু একটা করতে পেরেছি। আরেকটি কথা, যখন আমি ফেরত আসবো তখন পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে আসবো তোমাদের কোর্স হওয়ার জন্য। বাট আমি যেন তোমাদেরকে এসে তোমাদের প্রত্যেককে জাতীয় দলে খেলতে দেখতে পাই। এই মেসেজটা দেখিয়ে আমাদের আজকে মুভিটা শেষ করা হয়। তো আজকে মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই মুভি থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। তো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।